প্রিয় শিক্ষার্থীরা, রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের তৃতীয় পর্বের ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের পর্বে আমরা আলোচনা শুরু করলাম অষ্টক এবং দুইয়ের নিয়ম হতে। তো এটা ব্যাখ্যা করার জন্য আমি দুইটা যৌগের উদাহরণ দিয়েছি। একটা হলো বোরন ট্রাইফ্লোরাইড, আরেকটি যৌগ হলো মিথেন। তো বোরন ট্রাইফ্লোরাইডে দেখা যায় যে বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 3টা এবং ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে 7টা। তো ফ্লোরিনগুলোর একটা করে ইলেকট্রন ঘাটতি আছে। এটা বোরন থেকে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে অষ্টক পূরণের চেষ্টা করে। তো দেখা যায় যে সব ফ্লোরিনগুলোতে শেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন ঘাটতি ছিল সেই ঘাটতিটা বোরনের সাথে শেয়ার করে পূরণ করছে, অর্থাৎ ফ্লোরিনগুলো অষ্টক পূরণ করছে। কিন্তু বোরন যেহেতু 3টা ফ্লোরিনের সাথে এখানে ইলেকট্রন শেয়ার করছে, আর বোরনের আগে থেকেই ছিল শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন, তো ওই 3টা ইলেকট্রন 3টা ফ্লোরিনের সাথে শেয়ার করার ফলে বোরনের ইলেকট্রন দাঁড়ালো, যৌগ গঠনের পরে বোরনের ইলেকট্রন দাঁড়ালো 6টি। অর্থাৎ আমরা পেলাম বোরনের শেষ শক্তি স্তরে 6টি ইলেকট্রন। তো 6টি ইলেকট্রন হলে তো অষ্টক পূরণ হলো না, তাই বোরন এক্ষেত্রে অষ্টক নিয়ম মানেনি, কিন্তু দুইয়ের নিয়ম মানছে। দুইয়ের নিয়মটা কি? দুইয়ের নিয়ম হলো যৌগ গঠনের সময় ইলেকট্রনগুলোর জোড়া জোড়া অবস্থান। তো দুইয়ের নিয়ম তো সবাই মানবে। বোরনের এখানেও একটা জোড়া ইলেকট্রন আছে, এখানেও একটা জোড়া আছে, এখানেও একটা জোড়া ইলেকট্রন আছে, তাই বোরন দুইয়ের নিয়ম মানছে। অপরদিকে আমরা মিথেনের যৌগটা একটু দেখি। মিথেনে কার্বন পরমাণুর সাথে চারপাশে 4টা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যৌগ গঠন করছে। এক্ষেত্রে কার্বনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে বা যোজ্যতা স্তরে 4টি ইলেকট্রন আছে। এবং কার্বন যেহেতু 4টি হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই মিথেন যৌগটা গঠন করছে, সেক্ষেত্রে হাইড্রোজেনের একটা ছিল, কার্বন থেকে একটা শেয়ার করার ফলে হাইড্রোজেনের 2 পূরণ হয়েছে, অর্থাৎ কক্ষপথ পরিপূর্ণ হয়েছে। এবং কার্বনের শেষ কক্ষপথে 4টি ছিল এবং 4টি হাইড্রোজেনের সাথে একটি একটি করে শেয়ার করার ফলে কার্বনেরও এক্ষেত্রে অষ্টক পূরণ হয়েছে, অর্থাৎ কার্বনের শেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন দাঁড়ালো। তো এক্ষেত্রে এই যৌগে কার্বন অষ্টক নিয়ম মানছে। আর অষ্টক নিয়ম মানলে সেই যৌগ অবশ্যই দুইয়ের নিয়ম মানে, কারণ এখানে ইলেকট্রনগুলো জোড়া জোড়া অবস্থান করতেছে। তো এটা দুইয়ের নিয়ম মানছে। নিষ্ক্রিয় গ্যাস এবং এদের স্থিতিশীলতা। তো আমরা পর্যায় সারণীতে দেখা যায় যে 118টি মৌল আছে। সবগুলো মৌলের কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না, অপূর্ণ থাকে। যেমন আমরা যদি বলি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, অক্সিজেন, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় যে শেষ কক্ষপথ অপূর্ণ আছে। শেষ কক্ষপথ অপূর্ণ থাকলে মৌলগুলো চায় যে স্থিতিশীলতা অর্জন করি, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো লাভ করি। তো সাধারণত মাত্র এই 6টি মৌল হলো নিষ্ক্রিয় মৌল, যাদের শেষ কক্ষপথ পূর্ণ থাকে। তার মধ্যে এই হিলিয়ামটা ব্যতিক্রম। এই হিলিয়ামের শেষ কক্ষপথে শুধুমাত্র 2টি ইলেকট্রন থেকে নিষ্ক্রিয় হয়, কিন্তু বাদবাকি সকল নিষ্ক্রিয় গ্যাসগুলোর শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন বিদ্যমান, অর্থাৎ 8টি ইলেকট্রন থেকে কক্ষপথ পূর্ণ করে। তো যেই মৌলগুলো নিষ্ক্রিয় না, সেই মৌলগুলো চায় নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করতে। এই জন্য মৌলগুলো ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে যৌগ গঠন করে। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন বেশি আছে, এটা ত্যাগ করতে চায়। ক্লোরিনের একটা ইলেকট্রন কম আছে, এটা গ্রহণ করতে চায়। এইভাবে সোডিয়াম আর ক্লোরিন মিলেমিশে সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করে স্থিতিশীল হয়। একইভাবে ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। তো যৌগ গঠনের জন্য ওই 2টা ইলেকট্রন ত্যাগ করতে চায়। অক্সিজেনের 2টা ঘাটতি আছে, ওই 2টা গ্রহণ করতে চায়। এইভাবে গ্রহণ ত্যাগের মাধ্যমে ম্যাগনেসিয়াম অক্সাইড যৌগ গঠিত হয়। অর্থাৎ যত প্রকারের মৌল আছে যেগুলোর শেষ কক্ষপথ অপূর্ণ, এগুলো সব যৌগ গঠনের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে চায়। পর্যায় সারণীর সামান্য কয়েকটি মৌল ব্যতীত বাকি সবগুলো মৌলের শেষ কক্ষপথ যেহেতু অপূর্ণ থাকে, তো এই জন্য এরা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে চায়। মাত্র 6টি মৌল নিষ্ক্রিয়, তারা নিজে থেকে স্থিতিশীল, কিন্তু বাদবাকি সব মৌল ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে চায়। তো যে মৌলগুলোর শেষ কক্ষপথে 1টা, 2টা বা 3টা ইলেকট্রন থাকে, তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করতে চায়। আর যে মৌলগুলোর শেষ কক্ষপথে 5টা, 6টা, 7টা ইলেকট্রন থাকে, অর্থাৎ 1টা, 2টা, 3টা ঘাটতি থাকে, তো সেই মৌলগুলো ইলেকট্রন গ্রহণের মাধ্যমে স্থিতিশীলতা অর্জন করতে চায়। তো এই গ্রহণ করে নাকি ত্যাগ করে মৌলসমূহ স্থিতিশীলতা অর্জন করতে চায়, এটার উপর ভিত্তি করে আমরা 2টা পয়েন্ট পড়ব। সেটা হলো ক্যাটায়ন। প্রথমে আমরা পড়ি ক্যাটায়ন। তো যে মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়াটাই হলো ক্যাটায়ন।
তো যে মৌলগুলো শেষ কক্ষপথে একটা দুইটা তিনটা ইলেকট্রন থাকে সেই মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় এবং ক্যাটায়ন সাধারণত ধাতুসমূহই হয়, অর্থাৎ পর্যায় সারণীতে 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের মৌলসমূহই ক্যাটায়নের বিন্যাস লাভ করে। তাহলে আমরা কিছু মৌল দেখি এখানে। তো মৌলগুলো অবশ্যই ধাতব মৌল, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, 4টা মৌল দিছি। এরা যখন মৌল অবস্থায় থাকে, মৌল অবস্থায় থাকলে এই সোডিয়ামে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান সমান থাকে, অর্থাৎ সোডিয়ামে ইলেকট্রনও আছে 11টা, প্রোটনও আছে 11টা। একইভাবে ম্যাগনেসিয়ামেও ইলেকট্রন আছে 12টা, প্রোটন আছে 12টা। পটাশিয়ামে 19টা ইলেকট্রন আছে, প্রোটনও আছে 19টা। ক্যালসিয়ামে ইলেকট্রন আছে 20টা, প্রোটনও আছে 20টা। কিন্তু এই এতগুলো ইলেকট্রন নিয়ে তো এর শেষ কক্ষপথ পরিপূর্ণ না, তো এরা স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন দান করে। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, শেষ কক্ষপথে 1টা। অর্থাৎ সোডিয়ামে 11টা ইলেকট্রন নিয়ে থাকলে স্থিতিশীল হতে পারবে না। এই কারণে শেষ কক্ষপথের এই একটা ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন বানায় 10টা, অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের কাঠামো লাভ করে। তো এইভাবে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। একইভাবে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, Mg2+। সোডিয়াম Na+ পরিণত হয়। এবার আমরা আসি অ্যানায়ন। তো যে মৌলগুলোর শেষ কক্ষপথে ইলেকট্রনের ঘাটতি আছে সাধারণত সেগুলো হলো অধাতু। তো এই অধাতুগুলোর শেষ কক্ষপথে যে ইলেকট্রনের ঘাটতি আছে এরা স্থিতিশীলতা অর্জনের জন্য বাকি ইলেকট্রনগুলো গ্রহণ করে নেয়। তো ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার নামই হলো অ্যানায়ন। তো শেষ কক্ষপথে 5, 6, 7টি ইলেকট্রন থাকলে ইলেকট্রন গ্রহণ করে মৌলসমূহ সাধারণত অ্যানায়নে পরিণত হয়, আর অ্যানায়নে পরিণত হয় সাধারণত অধাতব মৌলসমূহ। তো আমরা সেই মৌলগুলোর একটা মৌল অবস্থায় আগে কি থাকে সেটা দেখি। ফ্লোরিনের মৌল অবস্থায় প্রোটন যেহেতু 9টা থাকে, ইলেকট্রনও সমান পরিমাণ 9টাই থাকে। একইভাবে অক্সিজেনের মৌল অবস্থায় প্রোটন থাকে 8টা, সেই সাথে ইলেকট্রনও থাকে সমান পরিমাণ, অর্থাৎ 8টা। কিন্তু এগুলো তো স্থিতিশীল না, কারণ শেষ কক্ষপথ অপূর্ণ। তো ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 7টা, অর্থাৎ এর যোজ্যতা স্তর ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ না। পরিপূর্ণ হতে গেলে এখানে 8টা ইলেকট্রন লাগবে এবং 8টা ইলেকট্রন মিল করতে গেলে ফ্লোরিনকে একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে, তখন F- আয়নে পরিণত হবে এবং এক্ষেত্রে ইলেকট্রনটা আর আবার 10টা দাঁড়াবে, অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করবে। তো এখানে ফ্লোরাইড আয়নের প্রোটন সংখ্যা 9টা, কিন্তু ইলেকট্রন একটা গ্রহণ করার ফলে ইলেকট্রন একটা বৃদ্ধি পেয়ে 10টা হয়েছে। একইভাবে অক্সিজেনের প্রোটন সংখ্যা 8টা, কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করার ফলে ইলেকট্রন সংখ্যা 10টিতে দাঁড়াইছে। এখন আমরা আয়নিক বন্ধন নিয়ে আলোচনা করি। একটু আগেই আমরা পড়লাম ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন অর্থাৎ ক্যাটায়নে পরিণত হয় এবং অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়। তো এইগুলো কি আয়ন আকারেই থাকে? ইলেকট্রনগুলো ত্যাগ করে বা গ্রহণ করে যে আয়নে পরিণত হয়, এই আয়ন তো একা একা থাকে না, আয়নগুলো যৌগ আকারে থাকবে। তো ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের মাধ্যমে এই ধাতু অধাতুগুলো সাধারণত যৌগ গঠন করে, সেই যৌগগুলোকে আমরা আয়নিক যৌগ বলি এবং এই বন্ধনকে আমরা আয়নিক বন্ধন বলি। তো একটু আগেই আমরা সোডিয়ামের ধনাত্মক আয়ন ক্যাটায়ন যে পড়লাম এবং ক্লোরিনের ঋণাত্মক আয়ন যে অ্যানায়ন পড়লাম, সেগুলো মিলেই আসলে আয়নিক বন্ধনটা গঠিত হয়। অর্থাৎ একটি ধাতু এবং একটি অধাতুর সমন্বয়ে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। তো আয়নিক বন্ধনে ইলেকট্রনের গ্রহণ এবং ত্যাগ ঘটে। তা আমরা যদি এটাকে ওইভাবে এমনিতেই বোঝা যাচ্ছে, সোডিয়ামের কথা যদি আমরা বলি, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 1টি ইলেকট্রন বিদ্যমান। অপরদিকে ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে 7টি ইলেকট্রন বিদ্যমান। যেহেতু এরা স্থিতিশীল না, তাই ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ করে স্থিতিশীল হতে চাইবে। এক্ষেত্রে সোডিয়াম একটি ইলেকট্রন দান করে বা ত্যাগ করে, সেই ইলেকট্রনটা গ্রহণ করে আবার অধাতু ক্লোরাইড আয়ন। তো তাহলে এই ইলেকট্রনটা এখানে চলে আসলে সোডিয়াম আর ক্লোরিন সোডিয়াম ক্লোরাইড গঠন করবে। এইটা হলো আয়নিক বন্ধন। তো এবার আমরা সমযোজী বন্ধনের কথা বলি। তো কেবল ধাতু এবং অধাতু নিয়েই বন্ধন গঠিত হয় না, দুটি অধাতু পরমাণু নিজেদের মধ্যে বন্ধন গঠন করতে পারে। কিছু যৌগ আমি দিচ্ছি, এই যে H2O, তারপর CH4 মিথেন, একইভাবে শুধু অক্সিজেন অণু, হাইড্রোজেন অণু,
এই অণুগুলো। এই ক্ষেত্রে এখানে আমি যতগুলো যৌগ দিলাম এর মধ্যে কোনো ধাতব পরমাণুই নাই। তাহলে এই বন্ধনগুলো কিভাবে গঠিত হয়? একটি অধাতব পরমাণু অন্য একটি অধাতব পরমাণুর সাথেও বন্ধন গঠনে আবদ্ধ হয়। এই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন। তো সমযোজী বন্ধন ভিন্ন ভিন্ন দুটি পরমাণুর মধ্যেও গঠিত হতে পারে, একই পরমাণুর মধ্যেও গঠিত হতে পারে। এই ক্ষেত্রে ইলেকট্রনের গ্রহণ বা ত্যাগ হয় না, এই ক্ষেত্রে ইলেকট্রনের শেয়ার হয়। কিভাবে শেয়ার হয়? আমি একটু অক্সিজেনের এটা দেখাই। তো প্রথম কক্ষপথে অক্সিজেনের 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় কক্ষপথে থাকে 6টা। আরেকটি অক্সিজেন আমরা একটু অন্য রং দিই। তো অক্সিজেনের প্রথম কক্ষপথে থাকে 2টা, দ্বিতীয় কক্ষপথে থাকে 6টা। তো 6টা থাকলে তো অষ্টক পূরণ হলো না, তাহলে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা শেয়ার করতে হবে। কিন্তু অক্সিজেন তো ইলেকট্রন ত্যাগ করতে পারে না, গ্রহণ করতে পারে। কিন্তু এই অক্সিজেন অণুতে গ্রহণ যে করবে দেওয়ার মতো অন্য পরমাণু নাই, তাহলে এক্ষেত্রে গ্রহণ ত্যাগ কিছুই হবে না। এক্ষেত্রে ইলেকট্রনের শেয়ার হবে। দুটি অধাতব পরমাণুর একটা বিশেষ বৈশিষ্ট্য, নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করতে পারে। তো অক্সিজেনের যেহেতু 2টা ইলেকট্রন ঘাটতি শেষ কক্ষপথে, তাহলে 2টা ইলেকট্রন এরা শেয়ার করে শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করবে। অর্থাৎ নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য এরা 2টি ইলেকট্রন শেয়ার করে অষ্টক পূরণ করবে। এই ক্ষেত্রে এই অক্সিজেনেরও অষ্টক পূরণ হলো, এই অক্সিজেনেরও অষ্টক পূরণ হলো। তো এইভাবে শেয়ারের মাধ্যমে যৌগ গঠনকে বলা হয় সমযোজী যৌগ এবং এই বন্ধনকে বলা হয় সমযোজী বন্ধন।